তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তো তড়িৎ বিশ্লেষণের যে কয়েকটা ব্যবহার আমাদের বইয়ে আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন হচ্ছে ধাতুর আকরিক থেকে ধাতুকে উৎপন্ন করা। সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও করা যায়। আরও কয়েকটা পদ্ধতি আছে, সেটা আমরা চ্যাপ্টার 10-এ, কেমিস্ট্রি চ্যাপ্টার 10-এ গিয়ে পাবো। তো ধাতু নিষ্কাশনটা যেহেতু আমরা দশম অধ্যায়ে পড়ব, এর জন্য এখানে আমরা ধাতু নিষ্কাশনের আলোচনা করি নাই। আমরা দ্বিতীয় অংশ থেকে শুরু করব, ধাতু বিশোধন এবং তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনটা আমরা এটার পরে দেখব, আগে দেখব হচ্ছে ধাতু বিশোধন। তো ধাতু বিশোধন বিষয়টা কি? ধরো ধাতু নিষ্কাশন করার পরে, নিষ্কাশন মানে উৎপাদন করার পরে সেই ধাতুর সাথে কিছু অপদ্রব্য বা ভেজাল যুক্ত থাকতে পারে। তো সেই অপদ্রব্য বা ভেজালকে অপসারণ করে ধাতুকে খাঁটি বানানো আর কি। আসলে কোনো কিছুকে 100% খাঁটি বানানো যায় না, যতটা কাছাকাছি যাওয়া যায়। যেমন তুমি ধাতু যখন নিষ্কাশন করবা, কপারকে যখন নিষ্কাশন করা হয় তখন কপারের বিশুদ্ধতার পরিমাণ থাকে 98%। অর্থাৎ কপার যখন আমরা নিষ্কাশন করব কপারের একটা আকরিক থেকে, তখন কপারের বিশুদ্ধতা থাকে 98%-এর মতো, মানে 2% ভেজাল থাকে। তো আমরা চাচ্ছি কি এইটুকু ভেজাল যাতে না থাকে, মানে 100%-এর যত কাছাকাছি যাওয়া যায়। তো এই যে পদ্ধতিটা, তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতিটা, এটার মাধ্যমে ধাতুকে বিশুদ্ধ করা হয়। তো আমরা কপারের বিশুদ্ধকরণ দেখতেছি, তো কপার ছাড়াও অন্যান্য যে ধাতুগুলো আছে এগুলাকেও একই পদ্ধতিতে বিশোধন করা যাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তো সেই স্ট্রাকচারটাই একটু আগে আমরা একটু দেখি যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে ধাতুকে আমরা বিশুদ্ধ করব সেটার মধ্যে কোন জিনিসটা কোথায় কি ব্যবহার করতেছি। প্রথমত তড়িৎ বিশ্লেষণের জন্য তো একটা পাত্র নিব, এই পাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিব। আর কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিব সেটা পরে বলতেছি। আগে দেখো যাকে তুমি বিশুদ্ধ করবা, অর্থাৎ যেই পদার্থকে বিশুদ্ধ করবা সেইটাকে নিবা অ্যানোডে। অর্থাৎ এই যে প্লাসের সাথে যে কানেক্টেড আছে সেটাই তো অ্যানোড। তো এটার মধ্যে আমরা কি নিচ্ছি দেখো, অবিশুদ্ধ কপার দণ্ড। অর্থাৎ তুমি অবিশুদ্ধ যে কপারকে বিশুদ্ধ করতে যাচ্ছ সেটাকে সবসময় অ্যানোডের মধ্যে নিবা। আর ক্যাথোডের মধ্যে নিবা হচ্ছে বিশুদ্ধ, আগে থেকে ধরো তোমার কাছে একটা বিশুদ্ধ করা কপার দণ্ড আছে, সেটা তুমি নিবা হচ্ছে ক্যাথোডে। তাহলে আমরা কি করব, অবিশুদ্ধ কপার দণ্ড বা অবিশুদ্ধ যে ধাতুর দণ্ডটা সেটা নিব কোথায়, অ্যানোডে। আর বিশুদ্ধ যে কপার দণ্ড বা ধাতুর দণ্ডটা এটা হচ্ছে নিব ক্যাথোডে। আচ্ছা দেখো, এখন যাকে আমরা বিশুদ্ধ করতেছি, অর্থাৎ আমাদের মূল টার্গেট কি, কপারকে বিশুদ্ধ করা। এই কপার বিশুদ্ধ যে করতেছো সেই কপারেরই একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে, অর্থাৎ কপার সালফেট হতে পারে, কপারের একটা লবণ আর কি, হ্যাঁ, কপার সালফেট ছাড়া কপার নাইট্রেট বা এরকম কোনো একটা যৌগ। কপার সালফেট আমরা এখানে নিয়েছি, অর্থাৎ যাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করতেছি সেই ধাতুর তৈরি একটা লবণের দ্রবণ আমরা ব্যবহার করব। আর এখানে H2SO4 কেন নিচ্ছি, এটার ব্যবহারের কারণটা একটু বলি। H2SO4 ব্যবহারের কারণটা হচ্ছে আমরা জানি কি H2SO4 হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই না? H2SO4 এটা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি, সেটা দ্রবণের পরিবহন ক্ষমতাকে বৃদ্ধি করে। তো কপার সালফেটের সাথে H2SO4 কে নেওয়ার এই একটাই কারণটা হচ্ছে সে কি করে, পরিবহন ক্ষমতাকে বৃদ্ধি করে। অর্থাৎ দ্রবণের যে বিদ্যুৎ পরিবাহিতা সেটাকে বৃদ্ধি করার জন্যই মূলত হচ্ছে H2SO4 ব্যবহার করা হয়। এটার আর কোনো উদ্দেশ্য নাই, এই একটাই উদ্দেশ্য। এখন আমরা যাই মেইন বিক্রিয়া, যে কি বিক্রিয়াটা করতেছে। দেখো সর্বপ্রথম আমরা কি করব, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা নিচ্ছি তার বিয়োজন ঘটাবো। আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে কি তৈরি করে। তো কপার সালফেট দ্রবণ থেকে আমরা জানি কি উৎপন্ন হবে, কপার আয়ন আর কি সালফেট আয়ন। সিমিলারলি H2SO4 বিয়োজিত হয়ে তৈরি করবে কি, H+ আয়ন আর SO4 2- আয়ন। তো এখানে H+ আয়ন কিন্তু দুইটা তৈরি হবে, সামনে আমরা 2 দিয়ে গুণ করে দেই। এখন দেখো অ্যানোডের বিক্রিয়া কি হবে আর ক্যাথোডের বিক্রিয়া কি হবে।
খেয়াল করো, অ্যানোডের মধ্যে তুমি নিচ্ছ কি অবিশুদ্ধ কপার দণ্ড, ক্যাথোডের মধ্যে নিচ্ছ বিশুদ্ধ কপার দণ্ড। আর দ্রবণে কি আছে? দ্রবণে কপারের আয়ন আছে, কপারের আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, সালফেট আয়ন আছে। তা আমরা তো জানি অ্যানোডে কে যায়? অ্যানায়ন যায়, সালফেট যাবে। কিন্তু খেয়াল করে দেখো, আমি একটা কথা বলছিলাম আগের ক্লাসে যে যদি আমরা অ্যানোড বা ক্যাথোড হিসাবে কোনো সক্রিয় কোনো ধাতুকে নেই, তাই সেই সক্রিয় ধাতুটা নিজে বিক্রিয়া করে ফেলবে। এইখানে তাই ঘটছে যে অ্যানোডের মধ্যে যে বিক্রিয়াটা, তে কপার, অ্যানোডের মধ্যে কি আছে? কপার আছে, আবার অপদ্রব্যও আছে, ভেজালও আছে। কিন্তু কপার যেটা আছে সেটা মেইনলি কি করবে? সে ইলেকট্রন ত্যাগ করে দিবে। অর্থাৎ এই যে দণ্ডের কপার, এই যে কপারটা সেটা সলিড ব্র্যাকেটে দেওয়া আছে, এটার মানে হচ্ছে এটা কিসের কপার? এই দণ্ডের কপার। সেই দণ্ডের কপার কি করবে? সালফেট তার কাছে যে ইলেকট্রন ত্যাগ করার চেষ্টা করবে, কিন্তু বলবে না দাঁড়াও, আমি নিজেই অ্যাক্টিভ, আমি নিজেই বিক্রিয়া করতেছি, আমি নিজেই ইলেকট্রন ত্যাগ করতে পারি। ঠিক আছে? তো কপার যেহেতু নিজেই ইলেকট্রন ত্যাগ করবে, সে কপার কি করবে? ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হবে। এই ইলেকট্রনটা যথারীতি সার্কিটের ভিতর দিয়ে গিয়ে এখানে আসবে। আর কপার যে আয়নটা, সেই কপার আয়নটা তো আর এখানে বসে থাকবে না। কপার আয়ন হওয়ার কারণে সে দণ্ড থেকে দ্রবণে প্রবেশ করবে। অর্থাৎ দণ্ডের কপার ভেঙে গিয়ে, কপার পরমাণু যেটা ভেঙে গিয়ে কপার আয়নে পরিণত হবে এবং ইলেকট্রন ত্যাগ করবে। সেই ইলেকট্রনটা বাহ্যিক বর্তনীর ভিতর দিয়ে গিয়ে ক্যাথোডে পৌঁছাবে। আর কপার আয়ন যেটা, সেটা দণ্ড থেকে দ্রবণে প্রবেশ করবে। এবার দ্রবণের মধ্যে অলরেডি তো কপার আয়ন আছে, আরও কপার আয়ন ঢুকলো। এখন বিজারণে কি ঘটবে? ক্যাথোডে দেখো বিজারণ ঘটবে। তো বিজারণ বিক্রিয়াটা কি? তো বিজারণের মধ্যে এখানে কম্পিটিশন করতেছে দুইজন, কপার আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন। দ্রবণে তো এই দুইটা পজিটিভ আয়নে আছে। তো এখন এই দুইটা পজিটিভ আয়নের মধ্যে কে যাবে? একটু খেয়াল করো, সক্রিয়তা সিরিজে তুমি যদি তোমার যদি মনে থাকে যে এইচ এর নিচে হচ্ছে কপার, তাই না? আমরা ধাতু সক্রিয়তা সিরিজে কি জানি? যে হাইড্রোজেনের নিচে কপারের অবস্থান। তাহলে ওই যে আমরা যে নিয়মটা পড়ছিলাম যে সারিতে যার অবস্থান নিচে সে আগে বিজারিত হবে, নাকি? তাহলে হাইড্রোজেন আর কপারের মধ্যে কে বিজারিত হবে? কপার। তাহলে দেখো ক্যাথোডের মধ্যে কপার যাচ্ছে, গিয়ে ইলেকট্রন ত্যাগ করতেছে, কপার ধাতু হিসেবে ওই দণ্ডের মধ্যে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ এইখান থেকে কপার আয়ন এই দণ্ডের কাছে গিয়ে আস্তে আস্তে এইভাবে জমা হতে থাকবে। তাহলে এখানে মূলত ঘটনাটা কি করতেছে? এই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে একটা করে কপার আয়ন আসতেছে, আর দ্রবণ থেকে একটা করে কপার আয়ন ওইখানে গিয়ে জমা হচ্ছে। এখান থেকে বের হয়ে আসতেছে, ওইখানে গিয়ে জমা হচ্ছে। এইভাবে সমস্ত কপার একটা একটা করে বের হয়ে আসবে, আর দ্রবণ থেকে সমস্ত কপার ওই দণ্ডের কাছে গিয়ে জমা হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু বলে দেই। এই দণ্ডটা থেকে এই দণ্ডটা দেখো চিকন করে আঁকানো, এটার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এইটা আমরা মূলত নিছি বিশুদ্ধ কপার দণ্ড না, এইটার উপরে গিয়ে আরও কপার তো গিয়ে জমা হবে। মূলত এই দণ্ডটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। তা আমি যদি এটা চিকন নেই তাহলে কোনো প্রবলেম নাই, এটা তো আস্তে আস্তে জমা হয়ে মোটা হবে। এটা একটা চিকন দণ্ড হলেই হয়েছে, মোটা নিলে যে অসুবিধা আছে তা কিন্তু না। কিন্তু চিকন নেই কারণ হচ্ছে ওইখানে গিয়ে আরও কপার জমা হবে, তো ওইটা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ ক্যাথোডের যে ওয়েটটা সেটা আস্তে আস্তে বাড়বে, এর জন্য এটা চিকন নেওয়া হয়। ঠিক আছে? আর অ্যানোড যেটা, এইটার ওয়েটটা আস্তে আস্তে কি কমবে। অ্যানোড থেকে অবিশুদ্ধ অংশগুলা কি হবে? তাহলে কপার না হলে গেল, গিয়ে বিজারিত হয়ে ওইখানে জমা হলো। কিন্তু অবিশুদ্ধ অংশ যেটা কপারের সাথে মিশ্রিত থাকে, তার কি হবে? সেই অবিশুদ্ধ অংশের দুইটা প্রকার থাকতে পারে। একটা হচ্ছে সে দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, অবিশুদ্ধ কিছু জিনিস দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। আর যদি অদ্রবীভূত অবস্থায় থাকে, সেটা এরকম নিচে আইসা তলানি হয়ে জমা হবে, যেটাকে আমরা বলতেছি অ্যানোড মাঠ। ঠিক আছে? তাহলে অ্যানোড মাঠ কোনটা? অ্যানোড মাঠ কি জিনিস? এই যে অবিশুদ্ধ কপার দণ্ড থেকে যেই অবিশুদ্ধ অংশটা বের হয়ে দ্রবণের তলানি হিসেবে জমা হবে, সেটাই হচ্ছে গিয়ে অ্যানোড মাঠ। আর যদি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, মানে অবিশুদ্ধ অংশগুলা, সেটা দ্রবীভূত অবস্থায় থাকবে, এটা কোনো ব্যাপার না। দেখো
এখন দেখবো হচ্ছে আমরা তড়িৎ প্রলেপন, ইংরেজিতে এটা কি বলে, ইলেকট্রোপ্লেটিং। যেমন ধরো এরকম কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক ব্যবহার করি। যেমন ধরো স্বর্ণের যে অলংকারগুলো আছে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়, ভিতরে রূপা থাকে, ঠিক আছে, গোল্ড প্লেট বলে যেগুলাকে। আচ্ছা, তো এরকম ধাতু যেগুলা সক্রিয়, এই ধাতুগুলাকে রক্ষা করার জন্য, ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই ধাতুগুলোর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। কীরকম? যেমন ধরো আয়রন, আমরা জানি আয়রন বা লোহা এটাকে যদি বাতাসে রেখে দেওয়া হয় তো দীর্ঘদিন পরে এটার উপরে মরিচা পড়বে। তো এটা যাতে না পড়ে এর জন্য আমরা বাস্তব জীবনে কী করি, রং করি। কিন্তু এছাড়াও এটার উপরে তুমি যদি নিকেল বা ক্রোমিয়াম এই ধাতুগুলার প্রলেপ দিতে পারো তাহলে এই আয়রনটা কিন্তু মরিচার হাত থেকে রক্ষা পাবে। তা আমরা এরকমই একটা প্রক্রিয়া দেখতেছি। দেখো এখানে অ্যানোড হিসাবে তুমি নিবা যেই দণ্ডের সাহায্যে প্রলেপটা তৈরি করবা বা যেই ধাতুর সাহায্যে প্রলেপ তৈরি করবা সেই ধাতুর তৈরি দণ্ড নিব অ্যানোডে, আর যার উপরে প্রলেপটা ফেলবো সেটা নিব হচ্ছে কি ক্যাথোডে। অর্থাৎ ক্যাথোডে আমরা নিচ্ছি দেখো আয়রন দণ্ড আর অ্যানোডে নিচ্ছি নিকেল দণ্ড। তুমি চাইলে ক্রোমিয়াম নিতে পারো, মানে অধিক সক্রিয় ধাতুর উপরে তার চাইতে কম সক্রিয় ধাতুর আমরা প্রলেপ ফেলবো। এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কাজটা করতেছি, কি করতেছি, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ তৈরি করতেছি। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। তা আমরা এখানে তড়িৎ প্রলেপন করার জন্য নিকেল এবং আয়রন দণ্ড ব্যবহার করব। আর যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা নিব সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা হবে যে যার দণ্ডে, মানে যেই ধাতুর প্রলেপটা তুমি তৈরি করতেছো, যেই ধাতুর ধারা, সেই ধাতুর তৈরি একটা লবণের দ্রবণ। অর্থাৎ আমি নিকেলের প্রলেপ যদি ফেলি তাহলে নিকেল সালফেট দ্রবণ ব্যবহার করব। আমি যদি ক্রোমিয়ামের প্রলেপ দেই তাহলে আমি ক্রোমিয়াম সালফেট দ্রবণ ব্যবহার করতে পারি। বা যদি আমি সিলভারের প্রলেপ দেই, সিলভারিং করা যেটাকে বলে, হ্যাঁ, সিলভারের প্রলেপ দেওয়াকে বলা হয় সিলভারিং করা। তো ওই সিলভার দণ্ড যদি তুমি নেও তাহলে সিলভারের একটা লবণ নিবা, সিলভার নাইট্রেট বা সিলভার সালফেট এরকম। আচ্ছা, তো এখন দেখো প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনটা দেখাবা। সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই কাজটা করি, প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন দেখাই। তো নিকেল আয়ন আর সালফেট আয়ন তৈরি হবে। এখন নিকেল আয়ন আর সালফেট আয়ন দ্রবণে আছে, তো সালফেট তো এই দণ্ডের কাছে গিয়ে জারিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা ওই যে একটু আগে ধাতু বিশোধনের মধ্যে কি দেখছি, যে ধাতুর দণ্ডটাই নিজে জারিত হয়ে যায়। এই ক্ষেত্রেও ঠিক একই কাজ হবে। অর্থাৎ এই যে দণ্ডের যে নিকেল দণ্ডটা আছে, ধাতুটা আছে, সেই নিকেল ধাতুর নিকেল পরমাণু ইটসেলফ ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। অর্থাৎ এই অ্যানোডের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটা কি, নিকেল দণ্ড থেকে নিকেল পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে। সেই দ্রবণ থেকে তারপরে নিকেল পরমাণু আয়ন ইলেকট্রন গ্রহণ করার জন্য আয়রন দণ্ডের কাছে যাবে। আয়রন দণ্ডের কাছে গিয়ে নিকেল ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তার উপর নিকেলের একটা প্রলেপ সৃষ্টি হবে। অর্থাৎ অ্যানোডের বিক্রিয়াটা কীরকম হবে, অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে এরকম, নিকেল, কোথাকার নিকেল, দণ্ডের নিকেল, কি করলো, ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কিসে পরিণত হবে, নিকেল আয়নে পরিণত হবে এবং তৈরি করবে দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন বর্তনীর ভিতর দিয়ে গিয়ে ক্যাথোডে গিয়ে পৌঁছাবে অ্যানোড থেকে। সেই ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করার জন্য নিকেল 2+ যাবে, যাওয়ার পর দুইটা ইলেকট্রন গ্রহণ করে সেই আয়রনের উপরে নিকেল এর একটা প্রলেপ সৃষ্টি হবে। তার মানে ধাতু বিশোধন যে প্রক্রিয়াটা ছিল ঠিক সিমিলার প্রক্রিয়া হচ্ছে এটা। তো এইভাবে আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন করতে পারি। এখন সবসময় যে নিকেলের প্রলেপ দিতে হবে তা না, তুমি অন্য কম সক্রিয় একটা ধাতুর প্রলেপ দিলেও হবে, ক্রোমিয়াম যেটা বললাম, সিলভার, হ্যাঁ, এগুলার প্রলেপ দিলেও চলবে। অর্থাৎ অধিক সক্রিয় ধাতু নিব আমরা ক্যাথোডে আর অ্যানোডে নিব কম সক্রিয় ধাতু, এটার দ্বারা প্রলেপ দিব, এটার নামই হচ্ছে তড়িৎ প্রলেপন। তাহলে এই যে তিনটা ব্যবহার, ধাতু বিশোধন যেটা আমরা দেখলাম এর আগে, তারপরে হচ্ছে তড়িৎ প্রলেপন এটাও আমরা দেখলাম, আর ধাতু নিষ্কাশনটা আমরা দেখব চ্যাপ্টার 10 দশম অধ্যায়ে। ওই অধ্যায়ে আমরা ধাতু নিষ্কাশন দেখব, কিভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন করা হয়। তো তড়িৎ বিশ্লেষণের আলোচনা আমাদের এই চ্যাপ্টারে এই পর্যন্তই শেষ। তো খুদা হাফেজ।